ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা ওই চ্যাপ্টার 9 যেটা তরঙ্গ চ্যাপ্টার ফার্স্ট পেপারে ওইটা শুরু করতেছি। এই চ্যাপ্টারটা মেইনলি লাগবে আমাদের সেকেন্ড পেপারে ভৌত আলোক বিজ্ঞান বোঝার জন্য। আর আমরা যেহেতু ওই পর্যাবৃত্ত গতি মোটামুটি লাস্টের দিন যে পোরশনটা দেখলাম আর কি, ওই যে বৃত্তাকার গতির সাথে আহ পর্যাবৃত্ত গতির বা ওই দোলন গতির যে সম্পর্ক ছিল, সো আমাদের আশা করি এইটা টাফ লাগবে না। আর এইটাকে আমরা ওই মাথার মধ্যে এক্সট্রা করে পেইন না নিয়ে জাস্ট খালি বেসিক বুঝবো, এভাবেই পড়বো, তাহলে আমাদের জন্য আরো ভালো লাগবে। মানে আমরা এটা থেকে টাফ টাফ কোনো কিছু করতে যাব না, মানে ক্রিটিক্যাল ম্যাথ বা এইসব না করে আমরা নর্মালি বেসিকটা ক্লিয়ার করে যাব। আমি তিনটা ক্লাসে, দুইটা বা তিনটা ক্লাসের মধ্যেই আমি এই চ্যাপ্টারটাকে ক্লোজ করার চেষ্টা করব। যে টপিকগুলো আমাদের বেশি লাগবে, যে বেসিকগুলো ছাড়া আমরা ভৌত আলোক বিজ্ঞানটা বুঝতে পারবো না। আমি যদি এটা বাদ দিয়ে ভৌত আলোক বিজ্ঞান পড়াইতে যাই, তখন আমার এটা নিয়ে আলোচনা করতে হইতো। সো আমরা এই একটা ছোট একটা দিয়ে যাই, রিভিউ দিয়ে যাই এটার উপরে। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আহ, তরঙ্গ নরমালি কি জিনিস। 9-10 আমরা পড়ে আসছিলাম যে এটা একটা পর্যাবৃত্ত আন্দোলন, যা কোনো মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারণ করতে পারে, বাট মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে সেখান থেকে সরায় না। এটাকে আমরা বলতাম আহ, তরঙ্গ। যেমন আমরা যদি চিন্তা করি যে আমরা যদি পুকুরে বা মানে পানিতে যদি কোনো ঢিল ছুঁড়ি, তখন যেটা হয়, ধর এখানে পানির মধ্যে এখানে ঢিল ছুড়লাম, এরকম এরকম পানির মধ্যে ঢেউ সৃষ্টি হয়। তো এরকম বৃত্তাকারে হয়, সেটা এভাবে যাইতে থাকে আর কি। এগুলা নিয়ে সামনে আরো বলবো। ওই এরকম এটা যাইতে থাকে। সো এই যে এখানে ছুটছিলাম, এখান থেকে আস্তে আস্তে সরাইছে। তো এখানে কি কাহিনী হয়েছে, জাস্ট পানির যে কণাগুলা আছে সেই কণাগুলা জাস্ট উপরে নিচে দোল খাইছে, এভাবে উপরে নিচে এভাবে দোল খাইছে, এভাবে মুভ করতেছে, স্থায়ীভাবে সেখান থেকে সরতেছে না। বাট সে একটা শক্তিকে নিয়ে যাচ্ছে এই সাইড থেকে ওই সাইডে। এটা যে শক্তিকে নিয়ে যাচ্ছে, এটা কেমনে বুঝবো? আমি যদি ওইখানে একটা কিছু রাখি, বা আমরা যদি চিন্তা করি এই 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 শক্তিটা গিয়ে পুকুরের পাড়ে গিয়ে ধাক্কা দিচ্ছে, এভাবে ঢেউ সৃষ্টি হওয়া ঢেউ ওই যে সমুদ্রে বা নদী ভাঙ্গনের সময় ওটা ঢেউয়ের কারণেই আসতেছে, তার মানে এর একটা শক্তি নিয়ে আসতেছে। ওকে। তারপর শব্দের ক্ষেত্রে আমরা বলতে পারি শব্দ এভাবে এক জায়গা থেকে, শব্দটার তরঙ্গ আকারে এভাবে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তিকে সঞ্চারিত করতেছে। তাইলে তরঙ্গের সংজ্ঞাটা কি, এটা জাস্ট জানবো আমরা, যে একটা পর্যাবৃত্ত আন্দোলন, যেটা কোনো জড় মাধ্যমের ভেতর থেকে এক স্থান থেকে, ভেতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করতে পারবে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তর করবে না, ওই জায়গায় ওঠানামা করবে। আহ এটাকে আরেকটু বলতে পারি আমরা, ওই যে ইসে আমাদের 16ই ডিসেম্বর যে কুচকাওয়াজ হয় বা ওই প্যারেড গ্রাউন্ডে, ওখানে যে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা মিলে যে ওয়েভ বানায়, মানে মানব তরঙ্গ বলে যেটাকে, বা মানব ঢেউ বলে যেটাকে, ওখানে ওরা কি করে, ওই ইয়াগুলা স্টুডেন্টরা এরকম পাশাপাশি দাঁড়ায়, সব এরকম পাশাপাশি দাঁড়ায়। ফার্স্টে সবাই ফার্স্টে বসে থাকে। ওকে, বসে থাকে, একজন উঠে, একজন ওঠার পরে তার পাশের জন উঠে, তার পাশের জন উঠে, এভাবে সবাই সবার কাঁধে হাত দেওয়া থাকে। আশা করি তোরা এটা দেখছিস। সো এরা এই এরা কি করে, এই স্টুডেন্টটা জাস্ট এখান থেকে নেমে এরকম উঠবোস করে, জাস্ট ও ওখানে উঠবোস করে, বাট আমরা দূর থেকে দেখি এরকম একটা ওয়েভ মুভ করতেছে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানেও তাই হচ্ছে, বা আগের দিন যে ভিডিও দেখাইছিলাম ওখানেও দেখছিলাম কণাগুলা জাস্ট মুভ করতেছে উপরে নিচে। সো এইখানে যেমন প্রত্যেকটা পার্সন আপ ডাউন মুভ করতেছে, বাট আমরা দেখতেছি একটা ওয়েভ সামনে যাচ্ছে, এরকম এই ক্ষেত্রেও তাই হচ্ছে। তাইলে কণাগুলো বা স্টুডেন্টরা ওইখান থেকে সরতেছে না পার্মানেন্টলি, তারা জাস্ট কম্পনরত, এরকম একটা অবস্থা। আচ্ছা, তো এইবার তাইলে আমাদের এই তরঙ্গর সাথে যে সংশ্লিষ্ট রাশি, ওগুলো আমরা এই পর্যাবৃত্ত আন্দোলনের মধ্যে অলরেডি পড়ে আসছি। সেই জিনিসগুলো আবার এখানে এক্সট্রা করে আসোই, যা যা ওগুলো আমরা অবশ্য জানি। এক হচ্ছে পূর্ণ কম্পন কাকে বলে। পূর্ণ কম্পন হচ্ছে এই যে একটা তরঙ্গ সৃষ্টিকারী যে কণা, বা এই যে এই ক্ষেত্রে তরঙ্গ সৃষ্টিকারী কণা হিসেবে যদি চিন্তা করি, তাহলে ওই যে একটা পার্সন যে মানে আর কি একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে সেটাকে বলবো যে একটা পূর্ণ
কম্পন হয়েছে, বা বলতে পারি যে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসলে তখন বলবো পূর্ণ কম্পন হয়েছে। মানে এই স্টুডেন্টটা এরকম বসেছিল, সে একবার উঠবে, উঠে আবার বসবে, তখন বলবো যে একটা পুরোপুরি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে, এরকম একটা অবস্থা। সো এই যে এইভাবে আমাদের, বা ওই যে আমরা সরল দোলকের ক্ষেত্রে যেটা দেখছিলাম, সো প্রত্যেকটা ক্ষেত্রে, বা এই যে পানির কণার কথা যদি বলি, ধর এটা যদি সাম্যাবস্থা হয়, তো পানির কণাটা একবার ওই যে উপরে উঠবে, উঠে এই নিচে নামবে, আবার এখানে গিয়ে আবার এখানে আসবে, তখন এই যে 4 বার হইলো, একবার উপরে গেল আপওয়ার্ড, তারপরে আবার এখানে আসলো, তারপরে আবার নিচে গিয়ে আবার উপরে উঠছে, বলবো পুরো একটা কম্পন সম্পন্ন হয়েছে। ওকে, এইভাবে সে মুভ করবে। আচ্ছা, আর এই সময়ে আমরা যদি ওয়েভটার দিকে তাকাই, এই কণাটা একবার পুরোপুরি মুভ করলে এরকম ওয়েভটা এই ল্যামডা দূরত্ব অতিক্রম করে যাবে। মানে এই যে স্টুডেন্টটা ছিল, তার মানে এই স্টুডেন্টটাকে একবার উঠতে হবে, একবার নামতে হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে, এরকম একবার পুরা কম্পন শেষ করলে ওই পুরো একটা ওয়েভ ওইখানে কমপ্লিট হবে। ওকে, এই একটা স্টুডেন্টের তার একটা তরঙ্গ পুরোপুরি আমরা ওখানে পাবো, এইরকম একটা ল্যামডা পাবো। ওকে, আচ্ছা, তো সেকেন্ড হচ্ছে পর্যায়কাল, পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন, সরি বানান, পর্যায়কাল। পর্যায়কাল তো বুঝি আমরা যে এইটুকু পূর্ণ কম্পন করতে যে সময় লাগতেছে সেটাকে আমরা টি দিয়ে দেখাই। সো এটা আমরা আগেই পড়ে আসছি। তারপরে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে ওই এফ, যেটা ফ্রিকোয়েন্সি, প্রতি সেকেন্ডে কতবার সে পূর্ণ কম্পন দিচ্ছে সেটাকে আমরা কম্পাঙ্ক বলি। এটাকে হার্টজ দিয়ে দেখানো হয়। সো এটাকে আমরা এভাবেও বের করতে পারতাম, প্রতি সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন দিচ্ছে। পূর্ণ কম্পন সংখ্যাকে যদি এন দিয়ে দেখাই, আর প্রতি সেকেন্ডে মানে টি দিয়ে ভাগ দিলাম, যে টি সময়ে এন সংখ্যক পূর্ণ স্পন্দন হয়, তাইলে প্রতি সেকেন্ডে কয়টা হচ্ছে, এন বাই টি দিয়ে দেখাইতাম আমরা। ওকে, তারপরে ছিল হচ্ছে বিস্তার। বিস্তারও জানি আমরা, এগুলা সব আমাদের পুরাতন জিনিস। বিস্তার হচ্ছে ওই স্পন্দনশীল কণাটা কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা ওই বিস্তার বলতেছি। সেটাকে এখান থেকে বলতে পারি এই যে এটা, অথবা এই যে যদি তরঙ্গের গ্রাফ থেকে বলি, বা একদম তরঙ্গের যে মেইন আকৃতি সেটা থেকে বলি, তাহলে এটা হবে বিস্তার। এটা আমরা জানি আগের থেকেই, যে কোনো একদিকে সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে সরণটা হচ্ছে, বা উলম্ব সরণ বলতে পারি এটাকে আমরা। এরপরে হচ্ছে দশা। সো দশা লাস্ট ক্লাসে বুঝে আসছিলাম, দশা ছিল একটা কোণ। মানে এই কণাটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে, মানে এইখান থেকে একবার উপরে গিয়ে আবার এখানে এসে আবার নিচে গিয়ে আবার এখানে আসলে, পুরো একবার মুভ করলে সে এরকম একটা বৃত্তাকার পথে 360 ডিগ্রি পরিমাণ ঘোরার একটা আমরা পাইছিলাম, সম্পর্ক পাইছিলাম, যে এইখানে পি বিন্দু নিছিলাম, সেই পি বিন্দু পুরা 360 ঘুরলে বা 2 পাই পরিমাণ ঘুরলে পি বিন্দু থেকে অঙ্কিত লম্ব এই বরাবর, এই যে উলম্ব বরাবর একবার পূর্ণ স্পন্দন করে। তার মানে এটা পুরাপুরি একবার পূর্ণ স্পন্দন করলে বলবো যে এটা এটার দশা এখন 2 পাই পরিমাণ। এটা যদি দুইবার পূর্ণ স্পন্দন করে তাইলে হচ্ছে সে 2 পাই ইন্টু 2 এভাবে সে আছে। আচ্ছা, বা এইখানে যে কণাটা আছে আর এইখানে যে কণাটা আছে তাদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই পরিমাণ। ওকে, এরকম, কারণ এর থেকে ও ল্যামডা পরিমাণ পেছনে আছে। ওকে, এটা কিন্তু ল্যামডা পরিমাণ পেছনে, আমি একটু পরে এই জিনিসগুলো বুঝাবো। এই ল্যামডা পরিমাণ পেছনে বলার কারণটা কি বললাম, যে সরি, ল্যামডা বলতেছি 2 পাই পরিমাণ পেছনে আছে। ল্যামডা পরিমাণ পেছনে না বলে 2 পাই পরিমাণ পেছনে আছে, মানে ওই যে দশাটা এই কণার দশার তুলনায় এই কণার দশাটা 2 পাই পরিমাণ কম। কম কেন বলতেছি সেটা একটু পরে বুঝাবো। আচ্ছা, এরপরে আসি তরঙ্গ দৈর্ঘ্য। সো তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি, মানে আমি টার্মগুলো জাস্ট মুখে বলে দিচ্ছি যেগুলো আমরা জানি, আর একদমই পুরা জাস্ট গল্পের মতো করে এই চ্যাপ্টারটাকে ভেতরে নেওয়ার চেষ্টা করিস। তরঙ্গ দৈর্ঘ্য একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হইলে তরঙ্গটা যত দূর অতিক্রম করে সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। 9-10-এ পড়ছিলাম, এটাকে ল্যামডা দিয়ে দেখাই। আবার অন্যভাবে বলতে পারি আমরা যে দুইটা তরঙ্গ চূড়ার মধ্যবর্তী দূরত্ব, ধর এই যে দুইটা তরঙ্গ চূড়ার মধ্যবর্তী দূরত্ব, অথবা এটাকে আমরা তরঙ্গ খাঁজ বলি, তরঙ্গ খাঁজের মধ্যবর্তী দূরত্ব, সেটাকেও আমরা ল্যামডা বলি। ল্যামডাকে কয়েকভাবে বলা যায়। আচ্ছা, ওকে, তো 9-10-এ একটা সূত্র আমরা পড়ে আসছিলাম, যে তরঙ্গ সৃষ্টিকারী একটা কণা বা একটা তরঙ্গ
এন সংখ্যক পূর্ণ কম্পনে কত দূরত্ব অতিক্রম করছে সেটা যদি বের করতে যাই, প্রতি কম্পনে সে ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। একটা কম্পনে একটা ল্যামডা, দুইটা কম্পনে দুইটা ল্যামডা, তিনটা কম্পনে তিনটা ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এরকম। তাইলে এন সংখ্যক কম্পনে একটা তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব সেটা যদি বের করতে হয়, এস ইকুয়ালস টু এন ল্যামডা। এই সূত্রটা আমরা পড়ে আসছিলাম 9 ওকে, যে প্রতিটা কম্পনে, এখানে এন হচ্ছে কম্পন সংখ্যা আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যে প্রত্যেকটা এন সংখ্যক পূর্ণ কম্পনে একটা তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব সেটা যদি বের করতে চাই। ওকে, এরপরে আসি কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক যেটাকে আমরা ওমেগা দিয়ে দেখাইছিলাম। সো আমরা আগের চ্যাপ্টারে দেখে আসছি, এই যে তরঙ্গ সৃষ্টিকারী কণাটা যখন উপরে নিচে মুভ করতেছে, সে 360 ডিগ্রি পরিমাণ কোণ অতিক্রম করে, মানে সে বৃত্তাকার পথের সাথে একটা সম্পর্ক দেখায়। তার মানে যেহেতু এখানে বৃত্তাকার গতি সম্পর্কিত, তার মানে এই কণাটার একটা কৌণিক কম্পাঙ্ক আছে। এই কণার কৌণিক কম্পাঙ্ক আর ওই বৃত্তাকার গতির ক্ষেত্রে কণাটার কৌণিক কম্পাঙ্ক সেম ছিল, সো ওটাকে আমরা কৌণিক কম্পাঙ্ক দিয়ে দেখাচ্ছি। মানে সে যেহেতু এক তরঙ্গ দৈর্ঘ্য, মানে হচ্ছে পর্যায়কাল যেটা তার টি সময়ে সে 360 ডিগ্রি পরিমাণ কোণ অতিক্রম করে, সো প্রতি সেকেন্ডে সে কি পরিমাণ কোণ অতিক্রম করতেছে সেটাকে আমরা কৌণিক কম্পাঙ্ক বলতেছি। আচ্ছা, যেটাকে আমরা চাইলে এই যে ওমেগা ইকুয়ালস টু আবার 2 পাই এফ ও লেখা যায়, কারণ এফ সমান সমান আমরা 1/t জানতাম, এটাকে আবার লেখা যায় তো 1/t। এগুলো 9-10 এর জিনিস বা আগের চ্যাপ্টারে আমরা দেখছিলাম। ওকে, একটা নতুন জিনিস, এই জিনিসটা আমাদের ওই ভৌত আলোক বিজ্ঞানে আরো ভালো করে বুঝবো। এখন একটু অল্প করে বলে দিই যে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট, এটা নিয়ে পুরা একদম ডিটেলস পড়বো আমরা ওই চ্যাপ্টারটাতেই, ভৌত আলোক বিজ্ঞান নেই। ওকে, তবু এখানে যেহেতু আছে আমি সংজ্ঞাটা ছোট্ট করে বলে দিচ্ছি। ধর এই যে আমি ঢিল ছুড়লাম এখানে, ওকে, এটা ধর এই বোর্ডটাই কোনো পানি, সেই পানির উপরে ঢিল ছুটছি, তাহলে যে ব্যাপারটা হবে এখান থেকে তরঙ্গ ছড়ায় পড়বে কিভাবে, এভাবে এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, সব দিকেই। বা এটা যদি একটা আলো হয়, আলোর সোর্স থেকে আলো এভাবেই ছড়ায় পড়ে। তো আমরা ওই যে বৃত্তগুলা যে আঁকি, আমরা যে পানির মধ্যে যে বৃত্তগুলা দেখি, বৃত্ত এভাবে ছড়ায় পড়তেছে, ওগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে পাই, এই যে এখানে এই যে এই তরঙ্গটার চূড়া এইটা, এই তরঙ্গের চূড়া এটা, পরের তরঙ্গের চূড়া এটা, পরের তরঙ্গের চূড়া এটা, এই যে তরঙ্গের চূড়া বলি এগুলাকে, এটাকে খাজ বলি। এই তরঙ্গ চূড়ার উপরে যে বিন্দুগুলো আছে সেগুলাকে যদি একসাথে অ্যাড করি, তাহলে এরকম একটা সার্কেল পাবো। আমি যদিও এখানে আমার সার্কেলটা সুন্দর হচ্ছে না, কারণ আমি মেপে আঁকি নাই। তরঙ্গের খাজগুলাকে যদি একসাথে করি তাইলে এরকম আরেকটা সার্কেল পাবো। ওকে, এই সার্কেলগুলা দিয়ে অ্যাকচুয়ালি ওই বৃত্তটা হইছে যেটা আমরা পানির মধ্যে দেখি। হ্যাঁ, তো এই যে তরঙ্গের উপরিস্থিত, এখানে অনেকগুলা তরঙ্গ আছে, এই তরঙ্গের অ্যাকচুয়ালি অনেকগুলা তরঙ্গ না, একটাই তরঙ্গ, ওইখানে গিয়ে বুঝবো নি। হ্যাঁ, আচ্ছা, এই তরঙ্গটার উপরে এই তরঙ্গের মধ্যে যে সমদশা সম্পন্ন কণাগুলা, সমদশা বলতে বুঝাচ্ছি এটাও চূড়ায় অবস্থিত, এটাও চূড়ায় অবস্থিত, এটাও চূড়ায় অবস্থিত, এটাও চূড়ায় অবস্থিত, এটা খাজ, এটাও খাজে আছে, এটাও খাজে, এই এটাও খাজে আছে, এবং তারা সবাই এটা ধরলাম ল্যামডা পরিমাণ দূরত্ব, এই যে ওইটা ল্যামডা পরিমাণ দূরত্ব এরকম। আমি যদিও আঁকতে পারি, সরি ল্যামডা না, ল্যামডা তো এই পর্যন্ত গিয়ে হবে, সরি ল্যামডা না, এটা হচ্ছে এই যা হোক সমান দূরত্বে আছে আর কি। ওকে, তো এখন আমার কথা হচ্ছে এই সবগুলা তরঙ্গের মধ্যে সমদশা সম্পন্ন কণা, এরা সমদশা বলতে বুঝাচ্ছি এরা সবাই ওই যে সেম পরিমাণ কোণ অতিক্রম করে এখানে আসছে, এরাও সেম পরিমাণ কোণ অতিক্রম করে এখানে আসছে। তো তরঙ্গের উপরিস্থিত সমদশা কণা সম্পন্নগুলা, সেই সমদশা সম্পন্ন কণাগুলা, সরি সমদশা সম্পন্ন কণাগুলা, সেগুলাকে অ্যাড করে আমরা যে ওইটার একটা সঞ্চার পথ আঁকতেছি, এইটাকেই বলতেছি আমরা তরঙ্গমুখ। এইটাকে বলতেছি আমরা তরঙ্গমুখ, বা এটাকে বলা হয় ওয়েভ ফ্রন্ট, বা আরেকটা নাম ওয়েভলেটও বলে কখনো কখনো। আচ্ছা, তাইলে তরঙ্গমুখ কি হবে, এটাও একটা তরঙ্গমুখ, এটাও একটা তরঙ্গমুখ, এরকম অসংখ্য তরঙ্গমুখ আঁকা যাবে এখানে। হ্যাঁ,
সো তরঙ্গমুখ হচ্ছে কোনো তরঙ্গের উপরিস্থিত সমদশা সম্পন্ন কণাগুলার সঞ্চার পথকে, অথবা বলতে পারি সংযোজক রেখাকে, সেটাকে আমরা বলবো তরঙ্গমুখ। আচ্ছা, এইবার 9-10-এর আরেকটা জিনিস যেটা আমরা পড়ে আসছি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আশা করি ওটাকে আর অত ডিটেলসে বলা লাগবে না, এখন আমরা শর্টে বললেই আমরা বুঝতে পারবো। ওই ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, সেটার প্রুফটা। ওকে, আমরা এটা জানতাম যে ল্যামডা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে কণা যে দূরত্ব অতিক্রম করে, তাইলে হচ্ছে পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে আবার যে সময় লাগে সেটাকে আমরা টি বলি। তার মানে আমরা যদি টি আর ল্যামডা এর সংজ্ঞা থেকে বলি, এর সংজ্ঞা অনুসারে, মানে টি হচ্ছে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে আমরা বলি ক্যাপিটাল টি, আর ওই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলি তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমরা জানি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে টি সময়ে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব। ওকে, তাইলে এখান থেকে একক সময়ে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা বাই টি দূরত্ব। তো আবার বেগের, তরঙ্গ বেগ যেটা, সেই বেগের সংজ্ঞা কি, যে দূরত্ব বাই সময়, তাই তো? তাইলে কোনো একটা তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা ওই তরঙ্গের বেগ বলবো। তাহলে সেই সংজ্ঞা অনুসারে আবার তরঙ্গ বেগের সংজ্ঞা অনুসারে আবার 9-10 এগুলো আমরা সংজ্ঞা লিখে দিতাম, মানে লিখে তারপরে বলতাম। এখন আর অত আমি বাড়াইলাম না, বুঝতেই পারতেছিস তোরা সবকিছু। সংজ্ঞা অনুসারে এটাকে আমরা বলতে পারি ভি ইকুয়ালস, এটাই ভি অ্যাকচুয়ালি, ল্যামডা বাই টি। তো আবার যেহেতু আমরা কম্পাঙ্ক সমান সমান জেনে আসছি 1/t, কারণ কম্পাঙ্ক ছিল হচ্ছে এই যে একক সময়ে যে কয়টা কম্পন দেয়, আমরা জানি টি, এই যে ক্যাপিটাল টি সময়ে সে একটা পূর্ণ স্পন্দন দেয়, তাহলে একক সময়ে দিব 1/t, সেই 1/tটা ছিল আমাদের কম্পাঙ্ক। তাইলে এখানে ওই যে 1/t কে, সরি কি লিখলাম, হ্যাঁ 1/t কে আমরা এফ লিখতে পারি, 1/t এর জায়গায় এফ লিখলাম আর ল্যামডা, তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এই প্রুফটা আবার আছে এইখানে, যদি চ্যাপ্টার থাকতো তাহলে আসতো, এখন তো আর আসার চান্স নাই। ওকে, তো এবার আরেকটা টপিক, সেটা হচ্ছে তরঙ্গের প্রকারভেদ, সেটাও আমরা 9-10-এ পড়ে আসছিলাম। আবারও ছোট্ট করে একটু মনে করাই দিই, সেটা হচ্ছে তরঙ্গের দুইটা টাইপ ছিল, একটা ছিল অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ। তরঙ্গের প্রকারভেদ, একটা ছিল অনুদৈর্ঘ্য আর একটা ছিল অনুপ্রস্থ। নামটা কিসের উপরে হয়েছে? নামটা হয়েছে অ্যাকচুয়ালি কণার কম্পনের ডিরেকশনের উপরে অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনুপ্রস্থ তরঙ্গ, এটা কোনটা ছিল? এখানে কণা প্রস্থ বরাবর কাঁপবে, কণা প্রস্থ বরাবর কাঁপবে আর তরঙ্গ সামনের দিকে, এটা হচ্ছে কণার কম্পনের দিক। হ্যাঁ, এটা হচ্ছে কণার কম্পনের দিক, কণার কম্পন প্রস্থ বরাবর, আর তরঙ্গ অগ্রসরের দিক হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে তরঙ্গের দিক, সরি তরঙ্গের দিক। ওকে, এরকম হবে। তাহলে এটা ওই আমরা একটু আগে যে এই পানিতে যে তরঙ্গ উৎপন্ন হয় সেটা, এটা বলতে পারি। এটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, বা ওই যে আলো, তারপরে মানে যত টাইপের বিকিরণ আছে এরা সব যেগুলা তরঙ্গ চিন্তা করি সেগুলো হচ্ছে এরকম অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ যখন হবে তখন কি অবস্থা হবে? এখানে কিন্তু কণা উপরে নিচে কাঁপতেছে, মুভমেন্টটা উপরে নিচে কণার, আর তরঙ্গ যাচ্ছে সামনের দিকে। হ্যাঁ, ওকে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ যখন হবে, অনুদৈর্ঘ্য তখন কণার কম্পনটা হবে এই পাশাপাশি, আই মিন দৈর্ঘ্য বরাবর,
এটা কণার কম্পন এবং তরঙ্গের দিকও এই একই দিকে হবে। এটা তরঙ্গের দিক বা তরঙ্গের বেগের দিক, যাই বলি না কেন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে এটা যেমন স্প্রিংকে টেনে ছেড়ে দিলে যে ব্যাপারটা হয়, স্প্রিংকে আমরা যদি টেনে ছেড়ে দিই এভাবে কাঁপতে থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে এই বরাবর কণার কম্পনটা হচ্ছে আর তরঙ্গ সামনের দিকে যাচ্ছে। ওকে, এটা আমাদের শব্দ তরঙ্গের ক্ষেত্রেও হয়। তো উদাহরণগুলো একটু দেখতে পারিস। আচ্ছা, এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই। আর আমরা যত পড়াশোনা করবো এখন এই চ্যাপ্টারে প্লাস ভৌত আরেক বিজ্ঞানে সব হবে এই অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে। তো আমাদের ওটা নিয়ে আর চিন্তা ভাবনা না করলেও চলবে আপাতত। ওকে, এখন আমরা মোটামুটি নতুন পড়ায় আসতেছি, ইন্টারের পড়ায় আর কি। এটা হচ্ছে আমরা এই যে একটা তরঙ্গ যেটা অগ্রসরমান, যেটা ওই পানিতে ঢেউ সৃষ্টি করলে যে তরঙ্গটা পাচ্ছি, এই রকম তরঙ্গের আমরা রাশিমালা বের করব বা তার সমীকরণ বের করবো আর কি। তাহলে আমরা এটাকে নাম দিচ্ছি অগ্রগামী তরঙ্গের এই কনসেপ্টটা কিন্তু আমাদের খুব বেশি দরকার হবে ওই ইয়া চ্যাপ্টার বুঝতে গিয়ে। এটা একটু ভালো করে বুঝবো আমরা। নরমালি অগ্রগামী তরঙ্গ হচ্ছে ওই যে তরঙ্গ অগ্রসরমান। ওকে, ওই পানির তরঙ্গের ক্ষেত্রেই আমরা বলতে পারি। তো সংজ্ঞাটা তোরা একটু পড়তে পারিস যে সময়ের সাথে সাথে যেটা একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা এইটার রাশিমালা নির্ণয় করার জন্য একটা তরঙ্গ এঁকে ফেলি। ধরলাম এই তরঙ্গটা ভি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এইটা এই বরাবর আমরা কণার উলম্ব সরণ দেখাচ্ছি, মানে ওই যে কণা তো এভাবে মুভ করতেছে, কম্পন। আচ্ছা, আর এটা হচ্ছে সময়ের সাথে সাথে এই বরাবর আমরা টি বসাচ্ছি। তো আমরা আগেই বলে আসছিলাম যে তরঙ্গের সমীকরণ নরমালি আমরা আগেই দেখে আসছি, যেহেতু এটা সাইন ওয়েভের সাথে মিলতেছে, তার মানে এর আচ্ছা এই যে এইটার বিস্তার আমি ধরে নিলাম, এটার বিস্তারটা এইটুকু হচ্ছে এ। এটা স্মল এ দিয়েও দেখানো যায়, ক্যাপিটাল এ দিয়েও দেখানো যায়। এটার বিস্তার ধরে নিলাম এ। তাইলে ধরি চিত্রে অগ্রগামী তরঙ্গটি ভি বেগে অগ্রসর হচ্ছে। ওকে, তো এটা সামনের দিকে যাচ্ছে। এখন আমরা যেটা করতে যাচ্ছি, তো আমরা এইটার জন্য এর সমীকরণটা কিরকম হবে, অ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। এটাকে আমি কি লিখতে চাইলাম অ্যাকচুয়ালি, যে কোনো মুহূর্তে এই টি হচ্ছে টি সময় পর এর যে কোনো কণার যদি আমি উলম্ব সরণ নির্ণয় করতে যাই, তাহলে তার জন্য সমীকরণটা এইটা দাঁড়াবে। আচ্ছা, এই কথাটা একটু এখানে লিখে দিই যে টি সময় পর যে কোনো কণার যে কোনো মানে এর উপর স্থিত, এই তরঙ্গের উপর স্থিত যে কোনো কণার উলম্ব সরণ y হলে আমরা এই কথাটা লিখতে পারি y ইকুয়ালস টু a sin ওমেগা t। আমরা এটুকু দেখে আসছিলাম। তো এখন কথা হচ্ছে যে কিন্তু ওই কণাটা যে সব সময় ওই একটা একদম ওই যে দেখছিলাম যে মূলবিন্দু থেকেই বা যে রেফারেন্স পয়েন্ট থেকেই কাঁপতে শুরু করবে বা ওর কোনো দশা পার্থক্য থাকবে না, এটাই যে এটার জন্য সত্যি। কিন্তু যে কোনো জায়গায় একটা নিলাম যেটা একটু পরে কম্পন শুরু করছে, এটা একটু উদাহরণ দেই। ওই যে বলছিলাম যে পাশাপাশি সবাই দাঁড়ায় তারপরে ওয়েভটা যখন সৃষ্টি করে, আসলে দাঁড়ায় বলতে আমি বলতে যাচ্ছি যে পাশাপাশি দাঁড়ানোর পরে তার আগে বসে নিবে। তো সবাই বসার পরে ও আগে উঠে,
ও আগে উঠে একজনের কাঁধে কিন্তু আরেকজন হাত দিয়ে রাখে। তোরা যদি কনফিউশন লাগে, আজকে যদি এটা বুঝতে কষ্ট হয়, ইউটিউবে সার্চ দিবি যে হিউম্যান ওয়েভ বা এরকম সার্চ দিলে পেয়ে যাবি, বা মানব তরঙ্গ লিখে সার্চ দিলেও পেয়ে যাবি। প্যারট গ্রাউন্ডে এগুলা কমন ভিডিও আছে অনেক। সো এই যে ও যখন ওঠে তখনও কিন্তু সে বসে আছে, ও ওঠার পরে ওর হাতের টান লেগে ও উঠে, তারপরের জন ওঠে, তারপরে ওঠে, মানে সবাই কিন্তু একই সাথে কম্পন শুরু করতেছে না, ও আগে শুরু করতেছে। তার মানে এই কণাটা সবার আগে কম্পন করা শুরু করছে, ও কিন্তু আর একটু লেটে করতেছে। আর আগে কম্পন পরে কম্পন শুরু করার মানে কি, ব্যাপারটা এরকম। ধর ওই যে আমরা ওই বৃত্তাকার গতির সাথে যদি একটু চিন্তা করি, ধর একটা কণা আগে কম্পন শুরু করে ফেলছে, তার মানে ও আগে কম্পন শুরু করা মানে কি, ওর এই যে এই বরাবর আগে কম্পন শুরু করা মানে এই যে উপরের দিকে উঠতেছে সে, তার মানে এই কণাটা এখানে চলে আসছে। এই যে আমরা তো কম্পনটা এই বরাবর দেখছিলাম, আর তখন বৃত্তাকার পথে পি বিন্দুকে দেখাচ্ছিলাম, সে আগের দিনের ক্লাসটা, বেশি জটিল লাগায় ফেলিস না। এই কণাটা যদি আগে কম্পন শুরু করে, তার মানে ও যতক্ষণ ও একটা কোণ অতিক্রম, সবসময় পরে যে কণাটা কম্পন শুরু করছে তার চেয়ে সে সবসময় আগায় থাকবে। বা সহজভাবে এটাকে বলি যে এইখানকার একটা কণাটা, এইখানকার কণাটা এরকম পুরো একটা কম্পন শুরু শেষ করে এই যে 2π পরিমাণ কোণ অতিক্রম করে ফেলবে, মানে উপরে একবার গিয়ে আবার নিচে নেমে এই বরাবর এসে আবার এইখানে আসলে সে 2π পরিমাণ কোণ অতিক্রম করবে। তখনও এই যে এইখানকার কণাটা যে তার থেকে ল্যামডা পরিমাণ সামনে আছে, সে কিন্তু তখনও ওঠেই নাই। মানে ওই যে আমরা যদি এই হিউম্যান ওয়েভ দিয়ে চিন্তা করি, সে তখনও ওঠেই নাই, ও পুরা কম্পন শুরু করার পরে ও উঠবে, কম্পন একবার কম্পন শেষ করার পরে ও উঠবে। তার মানে ও অলরেডি 2π পরিমাণ কোণ অতিক্রম করে ফেলছে, তারপরে ও কোণ কাউন্ট করা শুরু হবে। মানে ও তার মানে ওর চেয়ে ও কতখানি পিছায় আছে, কোণের দিক থেকে সে কতখানি পিছায় আছে, 2π পরিমাণ পিছানো আছে, 360 ডিগ্রি কোণ পিছায় আছে সে। এটা কি বুঝছিস নাকি সবাই? না বুঝলে আবার ক্লিয়ার করব, যারা আগের ক্লাসটা করছিস তারা বুঝতে পারবে আশা করি। সবাই কি বুঝছিস? আরেকবার বলবো? ওকে। আগের ক্লাসটায় আমরা এটা দেখছিলাম যে একটা কণা যখন বৃত্তাকার পথে মুভ করে, এই যে এটা পি বিন্দু ধর বৃত্তাকার পথে মুভ করতেছে, তখন ওর থেকে লম্ব টানলে এখানে যে লম্বে অভিক্ষেপটা হয়, ছায়াটা হয়, এই ছায়াটা উপরে নিচ বরাবর মুভ করে। সো আমরা, তার মানে এই বিন্দুটা যখন এখান থেকে মুভ করা শুরু করলো, এই বিন্দু এখানে চলে আসছে, ধর এই পুরাটা ঘুরে চলে আসছে, তার মানে ওর যে ওই ছায়াটা ছিল বা লম্বের যে পাদবিন্দুটা ছিল, এটা অলরেডি একবার উপরে উঠে আবার নিচে নেমে এই বরাবর গিয়ে আবার এইটুকু উঠে আসছে, পুরো একবার মুভ করার পরে। আমি ভিডিও দেখাইছিলাম আগের দিন। তার মানে এই যে এই পার্সনটাও যখন এরকম ওঠা নামা কমপ্লিট করবে, তখনও এইখানে যে পার্সনটা আছে, মানে এভাবে পুরো একটা তরঙ্গ এইখানে শেষ করে ওইখানে যে পার্সনটা আছে, ও কখন প্রথম উঠবে মাটি থেকে, যখন ওর পুরো একটা কম্পন শেষ হবে তারপরে উঠবে, নাহলে কিন্তু তরঙ্গ সৃষ্টিই হবে না। যদি সবাই একসাথে এই জিনিসটাকে ম্যাচ না করে, উঠা আপ ডাউন না করে, তাহলে কখনোই তরঙ্গ সৃষ্টি হবে না। তার মানে এই কণাটা পুরো একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করার পরেও মুভ করা শুরু করবে, আর পুরো একটা স্পন্দন সম্পন্ন করে ফেলা মানে এই কণাটা অলরেডি 2π পরিমাণ কোণ অতিক্রম করে ফেলছে। আমরা আগের ক্লাসে এই দুইটার সম্পর্কটা দেখছিলাম। সো আমি যেটা বলতে যাচ্ছি, তার মানে এই কণা থেকে এই কণা, যদি ধর আমরা এটাকে এ আর এটাকে বি দিয়ে বুঝাই, এটুকু তো ল্যামডা দূরত্ব। তার মানে এ থেকে বি কণা, এই দুইটার মধ্যে দশা পার্থক্য, মানে ওই যে একজনে পিছায় আছে, ও পিছায় আছে, দশা পার্থক্য হচ্ছে 2π পরিমাণ কম। ওকে, বি বিন্দুটা কিন্তু পিছায় আছে, ও কিন্তু পরে কম্পন শুরু করছে। এইটাকে সবাই মানে আর কি একটু মাথায় উল্টাপাল্টা যদি লাগে, এমনি গ্রাফ দেখেও আমরা বুঝতে পারি। গ্রাফ দেখেও বুঝতে পারি, কিভাবে বুঝতে পারি, এই টি সময় গণনা শুরুতে, এই যে যখন এটা ধর টি ইকুয়ালস টু 0, 1, 2 এরকম, আমরা যদি এটার মান হিসাব করি, টি ইকুয়ালস টু 1, 2 দেখতেছি যখন, এই যে কণাগুলো তখন মুভ করছে, মানে ওদের একটা ওয়াই এর মান আছে। আর টি ইকুয়ালস টু এই কণাটা টি এর মান ধর 5, 6 এরকম হওয়ার পরে, তারপরে এই কণাটার মুভমেন্টটা শুরু হচ্ছে, এরকম একটা ব্যাপার, মানে ও পিছায় আছে। সো তরঙ্গ সৃষ্টিকারী দুইটা কণার মধ্যে যদি ল্যামডা দূরত্ব থাকে, তখন তাদের মধ্যে দশা পার্থক্য হবে 2π পরিমাণ। সো আমি একটা যে কোনো দূরত্ব, ধর এইখানে পি দূরত্বে
সরি পি দূরত্বে বলতেছি, এখানে এক্স দূরত্বে একটা পি বিন্দু নিলাম, এটা হচ্ছে এক্স দূরত্ব, আর এটা যে ছিল ল্যামডা দূরত্ব, হ্যাঁ এই পুরোটা হচ্ছে ল্যামডা দূরত্ব ছিল, আর এটা হচ্ছে এক্স দূরত্ব। এক্স দূরত্বে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে পি। তো আমরা এই বিন্দুটা কতখানি পিছিয়ে আছে সেটা যদি একটু বের করতে চাই, বা এই বিন্দু যে সাম্যাবস্থা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে রাখছে ওয়াই, সেইটার ইয়াটা বের করতে চাচ্ছি, আই মিন সেইটার ওই সমীকরণটা লিখতে চাচ্ছি। তো আমরা আসি, আমরা এইখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টি সময় পর যে কোনো কণার জায়গায় এখানে আমরা লিখি এ কণার, যে কোনো কণা না লিখে এ কণাটা লিখি, বুঝতে সুবিধা হবে, কারণ একদম শুরুতেই মুভমেন্ট শুরু করছে, মানে ওর দশা পার্থক্য ছিল না, জিরো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পি তে অবস্থিত যে কণাটা আছে তার দশা এর সমীকরণটা কিরকম হয় সেটা বের করতে যাচ্ছি। তাহলে আমি এখন লিখতেছি পি বিন্দুতে অবস্থিত কণার টি সময় পর উলম্ব সরণ, উলম্ব সরণ সেটাকে যদি আমি ওয়াই দিয়ে দেখাই, তাহলে তার জন্য এটা এ সাইন ওমেগা টি, ওই যে আমরা আগে প্লাস যে ডেল্টা লিখতাম যেটাকে দশা পার্থক্য বলতাম, সেই প্লাস ডেল্টার জায়গায় এবার আমরা, সেহেতু সে যেহেতু পিছায় আছে, ওর দশাটা কিন্তু আগেরটার তুলনায় কিছুটা কম, সো এটাকে আমরা মাইনাস ফাই দিয়ে দেখাচ্ছি, ফাই দিয়ে দশা পার্থক্য বুঝাচ্ছি, ফাই দিয়ে বুঝাচ্ছি দশা পার্থক্য। ওটাকে আমরা এখন হিসাব করব দশা পার্থক্যটা কত হচ্ছে। কেউ পেন নিস না, আস্তে আস্তে বুঝে যাবে, আর কারো যদি একটু এলোমেলো লাগে লাস্ট ক্লাসটা আরেকবার দেখলে বুঝে যাবে, আমি ভিডিও দেখাইছিলাম। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে দশা পার্থক্য। তো আমরা এখন বের করতে যাচ্ছি ওর দশা পার্থক্য কতটুকু। আমরা তো এটা ঐকিক এমনিতেই বলে ফেলতে পারতেছি যে এ থেকে বি, মানে বি কণার দশা পার্থক্য এর তুলনায় 2 পাই পরিমাণ কম, তাইলে এই পি কণাটার কতখানি। সো এটাকে আমরা একটু ঐকিক নিয়ম দিয়ে করতেছি, যে হ্যাঁ 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 উলম্ব সরণ হচ্ছে এই যে কতটুকু উঠে গেছে, বা এই যে এইখানে উলম্ব সরণ বলতে বোঝাচ্ছি এই কত দূরত্বে আছে ও, এইটা হচ্ছে ওয়াই। আচ্ছা, তাহলে এবার যেটা লিখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এখন বের করতে যাচ্ছি ওর দশাটা কত, ও ওর থেকে কতটুকু পিছিয়ে আছে। তাহলে ঐকিক নিয়ম করতেছি যে ল্যামডা দূরত্বের জন্য, ল্যামডা দূরত্বের জন্য, মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস, 1 মিনিট আছে। আচ্ছা, আমি একটু পরে এন্ড দিচ্ছি। দূরত্বের জন্য দশা পার্থক্য, আমাদের এই দশা পার্থক্য, পথ পার্থক্য, এই ব্যাপারগুলা বারবার আসবে সেই ভৌত আলোক বিজ্ঞানে। সো যা ক্লিয়ার হওয়ার এখন ক্লিয়ার হয়ে নিস, নাইলে ওটা খুবই কষ্ট হয়ে যায় বুঝতে। ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য 2 পাই, এটা তো আমরা আগেই বলে আসলাম যে এই কণাটা অলরেডি 2 পাই পরিমাণ অতিক্রম করে, তারপরে সে ওঠানামা শুরু করে, এরকম অবস্থা। তাহলে আমার লাগবে এক্স দূরত্বের জন্য, সুতরাং এক্স দূরত্বের জন্য দশা পার্থক্য 2 পাই/ল্যামডা × এক্স। ওকে, 2 পাই/ল্যামডা × এক্স, এটা আসতেছে। সবাই আরেকবার একটু জয়েন দে, আমি আবার শুরু করতেছি। ওকে, তাইলে আমরা বের করে ফেললাম এই যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই/ল্যামডা × এক্স, তার মানে এটাই, এটাই কিন্তু এই ফাইটা ছিল অ্যাকচুয়ালি, ফাই ইকুয়ালস টু 2 পাই/ল্যামডা × এক্স। এটাকে এখানে বসাই দিই, তাইলে তাইলে এরকম আসতেছে এ সাইন 2 পাই, সরি, এইখানে ওমেগা টি মাইনাস 2 পাই/ল্যামডা × এক্স, এরকম আসছে। তো এখন আমরা ওই সমীকরণটাকে একটু সাজায় গুছায় লিখবো আর কি। এই চ্যাপ্টারটা যদি থাকতো তাইলে এইটা নিয়ে অনেক মাথা ব্যথা করতে হইতো, এখন তোদের ওইটুক মাথা ব্যথা থেকে বেঁচে যাবে আর কি, নাহলে ম্যাথে এগুলা খুব জরুরি ব্যাপার ছিল। আচ্ছা, অ ইকুয়ালস টু, এবার আমরা লিখতে পারবো অ ইকুয়ালস টু এ সাইন, এই ওমেগাকে আবার লেখা যায় ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, এটা আমরা জানি, সেই কৌণিক গতি পড়ার সময় পড়ে আসছি, 2 পাই এফ টি মাইনাস 2 পাই/ল্যামডা এক্স,
এটা লেখা যায়। আবার আমরা এফ সমান সমান জানি ভি বাই ল্যামডা, তার মানে এটাকে লেখা যায় 2 পাই ভি বাই ল্যামডা টি, ওই যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা থেকে লিখলাম, মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে লাস্টে এখান থেকে আমি 2 পাই বাই ল্যামডা কমন নিতে পারি, তাহলে লাস্টে আমার যেটা দাঁড়াইলো, সুতরাং y ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, সরি a সাইন 2 পাই বাই ল্যামডা কমন নিচ্ছি, 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ভিটি মাইনাস এক্স। এই ফাইনাল সমীকরণটা আমাদের লাগবে এবং বারবার লাগবে। এই সমীকরণটা তাহলে কি বোঝাচ্ছে? এই সমীকরণটা বোঝাচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের উপর যে কোনো একটা বিন্দু যদি নেই, যে কোনো একটা সময় পর টি সময় পর তার উলম্ব সরণ মানে হচ্ছে তার ওই সাম্যাবস্থা থেকে সে কতটুকু নামছে বা উঠছে, সেই সেটা বের করতে চাইলে আমার এটা লাগবে। কি কি লাগবে? ওই কণাটার বিস্তার তো আমরা জানি, ওই তরঙ্গের বিস্তার, ওই কণার না, মানে তরঙ্গ বা ওই কণার বিস্তার বললেও হবে, একই কথা। তারপর লাগবে হচ্ছে ল্যামডা, ওই তরঙ্গ যে তরঙ্গের উপরে সে আছে সেই তরঙ্গের ল্যামডা লাগবে, তরঙ্গের বেগটা জানা লাগবে, আর ওই তরঙ্গটা, ওই বিন্দুটা কত দূরত্বে আছে। ওকে, এক্স, এটা হচ্ছে রৈখিক সরণ যদি বলি, সেটা হচ্ছে এক্স দূরত্বে, ওই দূরত্বটা লাগবে। এই দূরত্বটা জানলে আমরা ওই কণাটার উলম্ব সরণটা বের করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আচ্ছা, তো এখন আমরা আসি, একটা তরঙ্গ যদি দূরত্বের দিক দিয়ে আগে পিছে থাকে তখন তাদের মধ্যে দশা পার্থক্য কিরকম হয় সেটা একটু আমরা দেখতে যাচ্ছি। মানে দুইটা তরঙ্গের মধ্যে পথের পার্থক্যের সাথে ওদের দশা পার্থক্যটা কিরকম হয় সেটা আমরা জানতে চাচ্ছি। এখানে তো একটা জেনে ফেলছি যে ল্যামডা দূরত্বের জন্য 2 পাই হয়, কিন্তু যে কোনো দূরত্বের জন্য কত হবে সেটা বের করতে চাচ্ছি। এমনি নর্মাল আমরা করেও বের করতে পারতাম, মানে আই মিন এই বাংলা ঐকিক নিয়ম করে বের করতে পারতাম। আমরা এই সমীকরণটা দিয়ে একটু ঢং করেও বের করতে পারবো, এখন ওই ঢং করেই বের করব। সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার, এই তরঙ্গটা যদি এখন আমরা উল্টা দিকে করতাম, এই তরঙ্গটা যদি ওই দিকে না গিয়ে এই বরাবর যাইতো, তাইলে এই তরঙ্গটার সমীকরণটা কিরকম হইতো? যদি এই তরঙ্গটা বিপরীত দিকে অগ্রসর হইতো তাইলে সমীকরণটা কিরকম হইতো? এটা একটু লিখে দিচ্ছি। জাস্ট কোথায় চেঞ্জ হয়ে যাইতো, ওইটা প্লাস হয়ে যাইতো, এই যে ভিটি মাইনাস এক্স, এক্সটা এই পাশে ছিল, এটা এবার মাইনাস আসছে যখন ধনাত্মক এক্স অক্ষ বরাবর, আর যখন ঋণাত্মকের দিকে যাবে তখন সেইটা প্লাস হয়ে যাবে। তাইলে এটা লিখতেছি, বিপরীত দিকে, বিপরীত দিকে অগ্রসরমান তরঙ্গের জন্য, অগ্রগামী তরঙ্গ অবশ্যই, জন্য ওই ইকুয়ালস টু হয়ে যাবে a sin 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। এটা যেমন মাইনাস আসছিল, জাস্ট ওইটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এইবার আমাদের, তার মানে আমরা সহজ কথায় একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ y ইকুয়ালস টু a sin 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস মাইনাস এক্স লিখতে পারি। ওই প্লাস মাইনাস দিয়ে খালি ডিরেকশন বোঝাচ্ছে, যদি এই সাইডটাকে আমি মাইনাস দিয়ে বলি তাহলে ওই সাইডটা হবে প্লাস, এরকম আসবে। আচ্ছা, তাহলে এবার আমাদের ওই যে ব্যাপারটা, আমি দুইটা তরঙ্গের পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে তফাৎ দেখাবো। মানে একটা তরঙ্গ যদি আরেকটা তুলনায় আগে বা পিছিয়ে থাকে একটা নির্দিষ্ট দূরত্বে ব্যবধানে, তাহলে ওই দুইটা তরঙ্গের মধ্যে ওই পয়েন্টে গিয়ে দশা পার্থক্য কত হয়েছে আমি চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করছি। এই ব্যাপারটাও আমাদের লাগবে, কিন্তু আমি কিন্তু বেছে বেছে ওই টপিকগুলোতেই ফোকাস করতেছি, যদিও এখন পর্যন্ত আমি কিছুই বাদ দেই নাই, কিন্তু যেগুলা খুব কম দরকারি হবে সেগুলাকে আমি দ্রুতই বলে যাচ্ছি। আচ্ছা, তো আমি এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পথ পার্থক্য ও দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক।
ধর আমরা এটা একটা লাইট সোর্স, এখান থেকে আলো ছড়ায় পড়তেছে, সামনে একটা পর্দা রাখা। সো এই যেমন পানি যেভাবে ছড়ায়, ওই যে বৃত্ত দেখি, ওই বৃত্তের মধ্যেই তো আমি অনেকগুলো তরঙ্গ আঁকছিলাম, আলো কিন্তু ঠিক একইভাবেই ছড়ায়। তো এইখানে একটা তরঙ্গ ওই পর্যন্ত পৌঁছাইছে, আর একটা তরঙ্গ ধর এখান থেকেই শুরু হয়েছে, কিন্তু দুইটার মধ্যে পথের ডিস্টেন্স আছে, কিন্তু একটা পর্দা পর্যন্ত পৌঁছাইতে গিয়ে ধর x1 দূরত্ব অতিক্রম করছে, আর একটা ওই পর্দা পর্যন্ত পৌঁছাইতে গিয়ে x2 দূরত্ব অতিক্রম করছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, যেটা বড় সেটাকে আমি x2 দিলাম, ছোটটাকে x1 দিলাম, মানে x2 মাইনাস x1 লিখবো পথ পার্থক্য বুঝাইতে। আচ্ছা, তো এখন আসি, তার মানে এই যে দুইটা তরঙ্গের ক্ষেত্রে এই দুইটা তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব ডিফারেন্ট। সো এই বিন্দুতে যখন তারা এসে পৌঁছাইছে, এই বিন্দুতে তাদের এইখানকার যে কণাটা আর এইখানকার যে কণাটা, তাদের মধ্যে একটা দশা পার্থক্য আছে। ওকে, সেই দশা পার্থক্যটা আমরা বের করতে যাচ্ছি, বা দশা পার্থক্য আদৌ আছে কিনা সেটা দেখতে যাচ্ছি। ওকে, তাহলে সেটা যদি দেখতে চাই, তাহলে এইটা হচ্ছে আমাদের ধর অয়ন, এটা হচ্ছে অয়ন তরঙ্গ, মানে আর কি এই তরঙ্গের জন্য, অয়ন তরঙ্গ বলবো না, এই তরঙ্গের জন্য সমীকরণ যেটা, সেটাকে আচ্ছা প্রথম তরঙ্গের জন্য বা x1 এর জন্য, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আমি লিখলাম 1 নং তরঙ্গের জন্য। আচ্ছা, আমরা এখানে যে ব্যাপারটা ধরে নিচ্ছি, কয়েকটা জিনিস ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এই দুইটা তরঙ্গ একই বেগে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে ভি সেম, দুইটা তরঙ্গের বেগ একই, বিস্তার সেম, এবং তরঙ্গ দৈর্ঘ্য সেম, কারণ একই উৎস থেকে যেহেতু তারা আসছে, এরকম একটা অবস্থা। তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি এগুলা সেম হয়, তাহলে আমরা এখন এই ক্ষেত্রে এই তরঙ্গের জন্য লিখতে পারি, প্রথম তরঙ্গের জন্য যে x1 y1 equals to a sin 2 pi by lambda vt, আচ্ছা টি সময় পরে, একই সময় পরে, হ্যাঁ, vt মাইনাস x1 এটা হবে। আর দ্বিতীয় তরঙ্গের জন্য y2 equals to a sin 2 pi by lambda vt মাইনাস x2। ওকে, এটা আসলো। সো আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে দশা মানে হচ্ছে একটা কোণ, এবং সেই কোণটা, দশা কোণটা কিন্তু অ্যাকচুয়ালি যে সাইনের পরের অংশটুকু, এটা পুরোটা কোণ। তো তার মানে প্রথম তরঙ্গের দশা এত, টি সময় পর প্রথম তরঙ্গের ওই বিন্দুর দশা, ওই এটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুর জন্য। আর দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে টি সময় পর দশাটা হচ্ছে এত। তাহলে দুইটার যদি দশা পার্থক্য, তাহলে এক্ষেত্রে আমি এটাকে বললাম প্রথম তরঙ্গের, আচ্ছা এক্ষেত্রে সরাসরি লিখলাম দশা পার্থক্য, দশা পার্থক্য ইকুয়ালস টু এই যে এইটা মাইনাস এইটা, হ্যাঁ, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিচ্ছি আমি, এইটুকু হচ্ছে এই বিন্দুর জন্য দশা, এই বিন্দুটার জন্য দশা, আর এইখানে যে বিন্দুটা আছে তার জন্য দশা, দুইটাকে আমি বিয়োগ দিচ্ছি। তার মানে 2 পাই বাই ল্যামডা এক্স ভিটি মাইনাস x2 মাইনাস 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x1। ওকে, তাহলে এখন এখানে আমরা যেটা দেখতেছি, কাটাকাটি করলে জাস্ট এরকম আসতেছে, এখানে 2 পাই বাই ল্যামডা কমন নিলে এরকম আসবে ভিটি মাইনাস x2, এটা আসতেছে হচ্ছে ভিটি প্লাস x1, এরকম আসতেছে। তাইলে এই লাস্টে এরকম দাঁড়াচ্ছে 2 পাই বাই ল্যামডা ইকুয়ালস টু x2, আচ্ছা x1 আগে লিখি, x1 প্লাস মাইনাস x2। আচ্ছা, x1 মাইনাস x2 এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে x1 মাইনাস x2 মানে হচ্ছে দুইটা তরঙ্গের পথে পার্থক্য। ওকে, আমার আসলে উল্টাই করা উচিত ছিল, এই বড়টাকেই
x1 ধরা উচিত ছিল, কিছু আসে যায় না, পথ পার্থক্য এটা নিয়ে সমস্যা না, কারণ আমার পথ পার্থক্যের মানটা জাস্ট দেখতেছি। সো x1 - x2 অ্যাকচুয়ালি ওই দুইটা তরঙ্গের পথের ডিফারেন্স, কত দূর অতিক্রম করছে তারা, সরাসরি দূরত্বটা। হ্যাঁ, তাহলে এইটা ইকুয়ালস টু কি আসতেছে, মানে ফাইনালি যা দাঁড়াইলো। সুতরাং দশা পার্থক্য, আমাদের এই লাস্টের লাইনটাই শুধু মাথায় রাখা লাগবে। দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। মানে আমাকে যদি বলে দেয় যে দুইটা তরঙ্গের মধ্যে এরকম, বা দুইটা বিন্দুর মধ্যে এরকম পথ পার্থক্য হচ্ছে 2 মিটার, এরকম বললো, ওই দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত এটা যদি বের করতে চায়, আমার ওই যে ল্যামডাটা জানা থাকতে হবে ওই তরঙ্গের, তাহলে আমরা বের করে ফেলতে পারবো। এরকম আমাদের যদি দশা পার্থক্য বলে দেয়, পথ পার্থক্য কত সেটাও বের করে ফেলতে পারবো। সো আমাদের এই লাস্টের সূত্রটা শুধু মনে রাখতে হবে। এটাকে কখনো কখনো এভাবেও দেখানো হয়, দশা পার্থক্যকে ডেল্টা দিয়ে দেখায়, ডেল্টা ইকুয়ালস টু 2π/λ, আর পথ পার্থক্যকে ওই ডেল্টা এক্স দিয়ে দেখায়, কখনো এরকম ডেল্টা এক্স এভাবেও দেখায়। ইচ্ছা যেমনি মনে রাখিস, বাংলা দিয়েও মনে রাখতে পারবি। আচ্ছা, তো আমাদের এই সমীকরণটা মেইনলি লাগবে। এবার আমরা পরের টপিকটায় চলে আসতেছি। সেই পরের টপিকটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন নীতি। তরঙ্গের উপরিপাতন নীতি, উপরিপাতন নীতি বলতে, যদি একই কণার উপরে একই সময়ে দুইটা তরঙ্গ এসে আপতিত হয়, এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা হইতে পারে। এটা কখন হইতে পারে, যেমন ধর এখন যেটা বলতেছি সেটাও ইম্পর্টেন্ট এবং বারবার লাগবে। তরঙ্গের উপরিপাতন নীতি। নাইনটিনও মনে হয় একটু চিত্র দিয়ে বোঝানো ছিল, মানে আমি একটু বোঝানোর চেষ্টা করবো, ভিডিও দেখাবো একটা। আচ্ছা, এই ধর এরকম হইলো, এখানে একটা এই সোর্স থেকে একটা তরঙ্গ এখানে গেছে, আর একটা সোর্স থেকে এখানে তরঙ্গ এসে পড়ছে। ওকে, সো ওই বিন্দুটাতে গিয়ে এখন দুইটা তরঙ্গ মিট করছে, এবং দুইটা তরঙ্গ যখন মিট করছে, আমরা তো জানি যে কণার কম্পনের মাধ্যমেই তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তাইলে ওইখানে যে কণাটা আছে, ওই কণাটাকে দুইটা তরঙ্গই কাঁপানোর চেষ্টা করতেছে। এখন এরকম হইতে পারে, একটা তরঙ্গ তাকে উপরের দিকে টানতেছে, মানে ওই যে কণাটা তার তখন উপরের দিকে হওয়ার কথা, মানে কম্পনটা, আর একটা তরঙ্গ ওই মোমেন্টে তাকে নিচের দিকে টানার চেষ্টা করতেছে, এরকম হইতে পারে। অথবা ওই দুইটা একই দশায় পড়ছে, মানে দুইটা সেম, ওই কণাটাকে দুইটাই উপরের দিকে টানতেছে, এরকম একটা অবস্থা হচ্ছে। আমি একটু পরে উদাহরণ দিব, আরো ক্লিয়ার হয়ে যাবে, ভিডিও দেখাবো নি। তো এখন এই ক্ষেত্রে ওই কণাটার সরণ যদি আমি ওই যে ওয়াই বের করতে যাই, ওয়াইটা তাহলে কত হবে, কারণ এখানে দুইটা তরঙ্গই তার সরণের জন্য দায়ী। প্রথম তরঙ্গটা তাকে ধরো ওয়াই1 পরিমাণ সরাইতে যাচ্ছে, সেটা উপরে বা নিচে হইতে পারে, আমরা এটাকে ভেক্টর দিয়ে বিবেচনা করতেছি। দ্বিতীয় তরঙ্গটাও তাকে ওয়াই2 পরিমাণ সরাইতে চাচ্ছে, সেটাও দিক আছে আর কি, উপরে বা নিচে। তাহলে অবশ্যই একটা কণাকে উপরে তখন দুইটা বল ক্রিয়া করতেছে, দুইটা দিকে তাকে টানতেছে, এরকম। সো তখন সে টোটাল লব্ধি একটা সরণ হবে তার। যদি দুইটা তরঙ্গই তাকে ফোর্স করে উপরের দিকে ওঠার জন্য, সে দুইটার যোগফল মিলে আরো বেশি উপরে উঠে যাবে, একাকি একটা তরঙ্গ পড়লে যতটুকু উঠার কথা ছিল। আবার এরকম হইতে পারে যে একটা উপরের দিকে টানতেছে, আরেকটা নিচের দিকে টানতেছে, তাইলে একটা তাকে টেনে যতটুকু উঠানোর কথা ছিল, আরেকটা নিচের দিকে টানার কারণে ওর সরণটা তুলনামূলক কমে যাইতে পারে। সহজ কথায়, যে দুইটা তরঙ্গ যদি একটা আরেকটার উপরে এসে উপরে পাতিত হয়, তখন প্রত্যেকটা তরঙ্গের জন্য যে ওর আলাদা আলাদা সরণ হওয়ার কথা ছিল ওয়াই1, এটাকে ভেক্টর দিয়ে বুঝাইলাম, কারণ উপরেও হইতে পারে নিচেও হইতে পারে। ওয়াই1 আর ওয়াই2 প্রত্যেকটা তরঙ্গ, প্রথম তরঙ্গের জন্য যদি তা এই বিন্দুর কণার উলম্ব সরণ ওয়াই1 হওয়ার কথা হয়, দ্বিতীয় তরঙ্গের জন্য যদি ওয়াই2 হওয়ার কথা হয়, ওর লব্ধি সরণটা হবে এই দুইটার ভেক্টর যোগফলের সমান। এইটা বলতে চাচ্ছে তরঙ্গের উপরিপাতন নীতি। তোর একটু নোটের মধ্যে লিখে ফেলিস, আর আমি চ্যাপ্টার শেষ করে নোট দিব, সমস্যা নাই। সো আমি বইয়ের ভাষায় বলতেছি যে কোনো তরঙ্গের কোনো কণার উপর একই সময়ে দুটি তরঙ্গ উপরিপাতিত হলে
বা সমাপতিত হলে যাই বলি, তখন প্রত্যেকটা তরঙ্গের জন্য ওই কণার যে আলাদাভাবে যে সরণ হয় তাদের যোগফলের সমষ্টি হবে বা ভেক্টর যোগফলের সমষ্টি হবে ওই কণার ওই মুহূর্তে লব্ধি সরণের মানটা। এটাই হচ্ছে তরঙ্গের উপরিপাতন নীতি। এটার একটা চাক্ষুষ প্রমাণও দেখাবো। চাক্ষুষ প্রমাণটা কিরকম, যে ধর এইখানেও একটা আমি লাইট জ্বলায় রাখছি, এখানেও একটা লাইট জ্বলায় রাখছি, দুইটা লাইট আছে। তো আমরা আশা করতেছি ওই জায়গায় অবশ্যই দুইটা লাইট একটা ঘরের মধ্যে, তোর আশা করতেছি সেই পুরা দেয়ালটা অনেক বেশি আলোকিত হয়ে যাবে। তা না হয়ে দেখবো দেয়ালের কোথাও কোথাও অন্ধকার হয়ে আছে, যেমন ওই পয়েন্টটা অন্ধকার হয়ে থাকতে পারে। তার মানে এই যে দুইটা তরঙ্গ একসাথে পড়ার পরও ওই একটা আরেকটাকে কাটাকাটি করে দিয়ে সরণ জিরো বানাই দিতে পারে। ওই জায়গায় আমরা কোনো রকম উলম্ব সরণই পাবো না, জিরো হয়ে যেতে পারে। এই জিনিসগুলো একটু বুঝাচ্ছি, 9-10-এ চিত্র দেওয়া ছিল, আবার একটু মনে করাই দিই। আমি একটু পরে ভিডিও দেখাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ধর এই একটা তরঙ্গ, ঠিক ওই মাধ্যমেই ওই সময় আরেকটা তরঙ্গ এসে পড়ছে। এটা আরেকটা তরঙ্গ। ওকে, তার মানে এইখানে যে কণাটা আছে, এইখানে যে কণাটা আছে সেই কণাটাকে ওই যেটা ওই কালো যেটা দিয়ে দেখাইছি, মানে ওই 1 নাম্বার তরঙ্গটা, সেটা তাকে এত দূর টেনে নিতে চায় ওই সময়ে, আর পরের তরঙ্গটা তাকে এইটুকু টেনে আনতে চায়, ওই একই কণাটাকে এই পর্যন্ত টেনে আনতে চায়। ওকে, তো আলটিমেটলি ওই দুইটা তরঙ্গ একসাথে পড়ার কারণে এই কণাটা ওই দুইটার যোগফলের পরিমাণ সরে যাবে। মানে কতটুকু সরে যাবে আমি দেখাচ্ছি। এইটা প্লাস এইটা, মানে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যের যোগফলের সমান হবে। মানে মোটামুটি আমি একটু বড় করে দিচ্ছি, তরঙ্গটা দেখতে আমি এরকম এরকম পাবো এবার। মানে কি কাহিনী হইলো, ওর বিস্তারটা ওই দুইটা তরঙ্গের বিস্তারের যোগফলের সমান হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে লব্ধি তরঙ্গ। এই দুইটা তরঙ্গ উপরিপাতিত হয়ে লব্ধি যে তরঙ্গটা পাইছি, এটা হচ্ছে সেই লব্ধি তরঙ্গ। ওকে, এইটা লব্ধি তরঙ্গ। আর এরকম যদি কাহিনীটা হইতো, এই একটা তরঙ্গ ওই সময়েই ওই মাধ্যমের উপরে আর একটা তরঙ্গ পড়ছে যেটা এভাবে আছে। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতো, এইখানে যে কণাটা আছে টি সময়ে ওই কালো যে ব্ল্যাক মার্কার দিয়ে যেটা আঁকছি, ওই তরঙ্গ তাকে উপরের দিকে এভাবে টানতো ওই কণাটাকে, আর এই ব্লু যেটা আঁকছি সেটা তাকে নিচের দিকে এভাবে টানতো। তো আলটিমেটলি কণাটা এই যে এই দুইটার বিয়োগ ফলের সমান পরিমাণ উপরে ওইদিকে বেশি, ভেক্টর ওইদিকে বেশি হচ্ছে, তার মানে লব্ধিটা ওইদিকেই থাকবে। তার মানে এই তরঙ্গটা দেখতে আলটিমেটলি এরকম পাইতাম আমরা। এর সমানও হইতো না, এর সমানও হইতো না, একটু ছোট হয়ে যাইতো, এই যে এই পরিমাণ কমে যাইতো। এই পরিমাণ কমে যাওয়া মোটামুটি এইরকম সাইজে আমি আঁকতেছি। ওয়েট একটু, যদি আমার এইখানে আঁকাটা পুরোপুরি হয় নাই, বিস্তারটাকে আমি সব জায়গায় সমান রাখতে পারি নাই। আচ্ছা, বুঝে নিস। সো এটা দেখতে মোটামুটি এরকম হবে। এই দুইটা মিলে যে লব্ধিটা পাবো, সেই লব্ধি তরঙ্গটা একটু ছোট হয়ে যাবে, এরকম কিছু একটা। হ্যাঁ, লব্ধি তরঙ্গের বিস্তারটা ওই দুইটার বিয়োগ ফলের সমান হয়ে গেছে, এটাই অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে উপরিপাতন নীতি। তার মানে এরকম কাহিনী যদি হয়, একদম যেটা সমান বিস্তারের, ধর এই যে এরকম বিস্তারের একটা তরঙ্গের উপরে ঠিক একদম বিপরীত দশায় একদম সমান বিস্তারের আরেকটা বিপরীত তরঙ্গ যদি উপরে আপতিত হয়, তাহলে এই দুইটা মিলে ওই জায়গার কণা কাঁপবেই না, ওখানে কোনো তরঙ্গই সৃষ্টি হবে না, এরকম একটা অবস্থা হবে। হ্যাঁ, আচ্ছা, তাইলে এই এইরকম কাহিনী হইতে পারে যে লব্ধি সরণ তখন শূন্য হয়ে যাবে। তো এখন আমরা এই ব্যাপারগুলাকে একটু ফিল করার জন্য আমরা এখন একটা ভিডিও দেখব, পুরো ব্যাপারগুলো যে তরঙ্গ আসলেই কিভাবে সৃষ্টি হচ্ছে। কয়েকটা টাইপের আমি তরঙ্গ তোদেরকে এখন দেখাচ্ছি। আমি একটু ওয়েট কর, আশা করি বুঝে যাবি, মানে জিনিসগুলো ভালো লাগবে। আর আগেই বললাম যে এইটা বোঝার সময়
জাস্ট মাথায় রাখ তুই কিছু বেসিক নিচ্ছিস, যাতে পরে সেই আলোর চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারিস, তাইলে পেইন লাগবে না। ওয়েট, আমি একটু দেখাচ্ছি ভিডিওটা। আচ্ছা শোন, এই ভিডিওটা অনেক পুরানো একটা ভিডিও, বুঝছিস, মানে অনেক পুরাতন, অনেক আগের একটা ভিডিও। সো এইখানে যে জিনিসটা দেখাচ্ছি আমরা আমরা ওয়েভ গুলো অ্যাকচুয়ালি কিভাবে সৃষ্টি হয় সেই জিনিসগুলো একটু দেখবো। এটা হচ্ছে একটা ওয়েভ মেশিন, এটা দিয়ে ওয়েভ তৈরি করা যায়। তোরা ওই ইউটিউবে সার্চ দিলেও পাবি এরকম ওয়েভ মেশিন। আমরা আস্তে আস্তে পুরো সবগুলা জিনিস বুঝবো একটা একটা করে। একটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখবো, একটা হচ্ছে সিঙ্গেল পালস দিলে কিরকম হয়। পালস জিনিসগুলো কি আমরা বুঝতে পারবো একটু পরে। টু পজিটিভ পালস, টু অপোজিট পালস। আবার দেখবো হচ্ছে এই যে আহ, একটা তরঙ্গ আরেকটার সাথে যদি বাউন্স হয় আর কি, কি বলবো যে তরঙ্গের যে প্রতিফলন ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা দেখবো। বা একটার সাথে যদি আরেকটার ধাক্কা লাগে এরকম, তখন কি অবস্থা দাঁড়ায়। বা একটা তরঙ্গ যদি আরেকটা তরঙ্গকে পাস করে তখন কিরকম দাঁড়ায়। ওকে, ফার্স্টে আমরা একটা সিঙ্গেল পালস দিয়ে একটা তরঙ্গ সৃষ্টি করতে যাচ্ছি। সো এই যে জাস্ট ওই যন্ত্রটার মধ্যেই এক সাইডে আমরা একটা পালস সৃষ্টি করে দিলাম। এই যে এই জিনিসটাকে আমরা একটা সিঙ্গেল পালস বলতেছি। এই যে একটা সিঙ্গেল পালস, হ্যাঁ, এটা দিলে সেই মুভমেন্টটা কিরকম সেটা একটু দেখবি। এই তরঙ্গের মুভমেন্টটা কিরকম হচ্ছে, ওই কণাগুলা দেখ স্থায়ীভাবে কিন্তু স্থানান্তরিত হচ্ছে না, ওই জায়গায় খালি জাস্ট উপরে নিচে ওঠানামা করতেছে। এটা একটা সিঙ্গেল পালস দিয়েছিল। ওকে, এবার আমরা দুইটা পজিটিভ পালস দিব, মানে হচ্ছে একই দিকে দুইটা পালস যদি দেই তাইলে তরঙ্গটা দেখতে কিরকম হবে। এই দুই সাইড থেকেই, এই যে এইবার একটু বুঝিস, দাঁড়া এখন বুঝাচ্ছি, ওয়েট। দেখ তরঙ্গ বাউন্স করে আবার ব্যাক করতেছে, আই মিন সেটা প্রতিধ্বনির মতো বা প্রতিফলনের মতো। আচ্ছা এইখানে যে ব্যাপারটা দেখাইলো, দেখ ওই সাইডে একটা পালস দিছিল, পজিটিভ একটা পালস, এই সাইডে একটা পজিটিভ পালস দিছিল। এই দুইটা পালস এখানে এসে মিশে গিয়ে ওই যে একটা আরেকটার উপরিপাতন হয়েছে, লব্ধিটা অনেক বেশি হয়ে গেছে, দুইটা মিলে অনেক বড় হয়ে গেছে। অবশ্য সামনে আরো ভালো করে বুঝতে পারবি এই ব্যাপারটা। আবার এই আরেকটু খেয়াল কর, ওই দুইটা মিলে লব্ধিটা এই যে বড় হয়ে গেছে ওখানে। এবার আমরা এই যে বললাম যে অপোজিট যদি হয়, দুইটা অপোজিট পালস, লব্ধি যে শূন্য হয়ে যায় সেটাও একটু দেখতে পারবো এখন। ওই সাইড থেকে একটা পজিটিভ পালস দেওয়া হয়েছে আর এই সাইড থেকে একটা নেগেটিভ পালস দেওয়া হয়েছে, হ্যাঁ। এইবার দেখ দুইটা এক জায়গায় হয়ে, আচ্ছা একটু পরে দাঁড়া দেখাচ্ছি, দুইটা এক জায়গায় গিয়ে যখন দুইটা একসাথে পড়ছে একটার উপরে আরেকটা, ওই পয়েন্টটাতে লব্ধি শূন্য হয়ে গেছে। আমরা একটু খেয়াল করবো এবার, এই দেখ যখন দুইটা একটার উপরে এসে পড়ছে, যখনই একটা অপোজিট পালস মানে পরস্পর বিপরীত পালস একই বিন্দুতে এসে পড়ছে, দেখ ওই জায়গায় এখন কোনো কণা মুভ করতেছে না, স্থির হয়ে গেছে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছিস এবার? লব্ধি সরণ যেখানে শূন্য হয়ে গেছে, আমি বুঝতেছিস ফোলাপান? ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। এইবার আমরা আরো কিছু মানে পরের দিনের টপিক গুলাও একটু ক্লিয়ার হয়ে থাকি এই ভিডিওটা নিয়েই। মানে পরের দিন বলার সময় আমি বারবার বলবো যে এটা দেখছিলাম, তোরা যাতে মনে করতে পারিস। আচ্ছা, তো আমরা এখন একটা আচ্ছা এটাই, এই কয়েকটা পালস দিয়ে দেখাচ্ছে আর কি, একাধিক পালস দিয়ে। এবং একটা ব্যাপার দেখ, আহ, আগে এই সাইড থেকে দুইটা তরঙ্গ মানে দুইটা পালস আসতেছিল, সেটা এখন এই সাইডে চলে গেছে। এখনো কিন্তু আর পালস ঠিকইও বজায় রাখছে, মানে তরঙ্গ একটা আরেকটাকে পাস করে যাইতে পারে, কোনো সমস্যা নাই। ওই যেটা দুইটা পালস নিয়ে আসতেছিল এটা এই পর্যন্ত পৌঁছে গেছে, যেটা একটা পালস নিয়ে আসছিল সেটা এই পর্যন্ত পৌঁছে গেছে। মাঝখানে ওরা দুইটা একটা আরেকটার সাথে উপরিপাতিত হয়েছিল। আবার একটু খেয়াল কর, এই যে দুইটা পালস এটা কিন্তু ওই কর্নার পর্যন্ত পৌঁছে গেছে। এই আবার এই একটা পালসেরটাও এই পর্যন্ত আসছে, তরঙ্গ পাস করতে পারে একটা একটা। মানে তারা শক্তিটা জাস্ট বিনিময় করে আসলো, এরকম একটা অবস্থা। তো আমরা কয়েক একটা একটা তো অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখলাম।
আরেকটা স্পেশাল টাইপের তরঙ্গ আমরা দেখব, সেটা হচ্ছে স্থির তরঙ্গ, যেটা আমাদের বেশি দরকার হবে। আচ্ছা, তো আমরা নর্মালি ওই যে অগ্রগামী তরঙ্গ যেটা, সেটা সবসময়ই চলমান। এরকম তরঙ্গ যদি সৃষ্টি করতে চাই, এরকম এই যে একটা অগ্রগামী তরঙ্গ সৃষ্টি হয়েছে এখানে, দেখছিস? এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ, সবসময় সেটা সামনের দিকে অগ্রসরমান। তা আমার ওখানে মানে অল টাইম পালস কিন্তু সৃষ্টি করতে হচ্ছে এই অগ্রগামী তরঙ্গ পাওয়ার জন্য। এই তরঙ্গটা প্রতি মুহূর্তে সামনের দিকে অগ্রসরমান। আর এখানে আমরা ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝি, এগুলা তো আমরা বুঝতেই পারবো, এগুলা নিয়ে আর কিছু বলার নাই আমার। এখন আমি যেটাই আসতেছি, আচ্ছা এগুলা আর দরকার নাই, আমাদের যেটা এখন দরকার, একটু সামনে যাই। আচ্ছা এই যে এইবার দেখ, আমরা একটা স্থির তরঙ্গ নামে নতুন একটা তরঙ্গ দেখতে যাচ্ছি। আমি কিন্তু একবার পালস দিয়ে ছেড়ে দিছি, একটু খেয়াল করিস। আবার আগেরটাই কিন্তু এই যে একবার পালস দিয়ে এই তরঙ্গটা সৃষ্টি করার পরে আমি অফ হয়ে গেছি। এখন দেখ তরঙ্গটা ওখানে গিয়ে বাউন্স করে ব্যাক করে আবার এইদিকে আসতেছে, এই আবার এইদিকে আসতেছে, আসলো এই পর্যন্ত। এখন আসার পরে এর কি অবস্থা হয়েছে সেটা একটু খেয়াল করবি, ওয়েট, একটু ওয়েট। এই তরঙ্গটা একটু খেয়াল কর, এই তরঙ্গের কণাগুলা ওই একই জায়গায় থেকে স্পন্দিত হচ্ছে, তরঙ্গের কোনো মুভমেন্ট নাই, তরঙ্গ কিন্তু ওখানে স্থিরভাবে উপরে নিচে লাফালাফি করতেছে। এই তরঙ্গটার দিকে একটু খেয়াল করলে দেখবি, এই যে তরঙ্গের এই কণাটা সবসময় ওখানেই আছে, এই কণাটা ওখানেই আছে, এই কণাটা সর্বোচ্চ একটা দূরত্ব উঠানামা করতেছে। আবার একটু দেখাচ্ছি, এই ব্যাপারটাকে আরেকবার একটু দেখাচ্ছি। এটা তো অগ্রগামী তরঙ্গ ছিল, এই তরঙ্গটা একটু স্পেশাল টাইপের, খেয়াল করিস। এই তরঙ্গটা কিন্তু সামনে পিছনে যাচ্ছে না, এটা সবাই বুঝতে পারতেছিস? ওই জায়গায় থেকে খালি উঠানামা করতেছে। সবাই একটু রেসপন্স করিস। আগের তরঙ্গর সাথে এই তরঙ্গের তফাৎটা ধরতে পারতেছিস? এই তরঙ্গটা এক জায়গায় আবদ্ধ হয়ে উপরে নিচে মুভ করতেছে, এবং এই তরঙ্গের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সবগুলা কণার আলাদা আলাদা বিস্তার, সবাই একই বিস্তারে কাঁপতেছে না। আবার একটু খেয়াল করিস, সবাই একই বিস্তারে কাঁপতেছে না। আমার প্রায় টাইম এন্ড হয়ে গেছে, আমি শেষ করে দেবো, দাঁড়া একটু। সবাই একই বিস্তারে কাঁপতেছে না, এই যে আমি একটু খেয়াল করিস, ধর এইখানে যে কণাটা আছে ওটা ওখানেই আছে, ওখান থেকে মুভ করতেছে না, যদিও এইখানে তোর মনে হচ্ছে একটু উপরে উঠে গেছে, ওইটা যন্ত্রের কারণে, বাট ও ওখানেই, ওর বিস্তার, ওর কোনো বিস্তারই নাই, মানে ওর জিরো, ও ওর বিস্তার জিরো যে কোনো মুহূর্তে। এই কণাটা, এই যে এইখানে যে কণা, যেখানে কার্সারটা রাখছি, এই কণাটা সর্বোচ্চ এই পর্যন্ত উঠে সর্বনিম্ন এই পর্যন্ত নামে, ওর বিস্তার সর্বোচ্চ। এই সাইডে যে কণাটা, এটা সর্বোচ্চ এইখানেই থাকে, সর্বনিম্ন এইখানে নামে, মানে ওর বিস্তার তার তুলনায় কম। তার মানে এই জায়গাগুলোতে যে কণাগুলো আছে, একদম চূড়াতে যে কণাগুলো আছে, ওরাই শুধু সর্বোচ্চ বিস্তার নিয়ে কাঁপতিছে। বাকি কণাগুলা, আশেপাশের কণাগুলা, কারোই বিস্তার সর্বোচ্চ না, সবার বিস্তারটা এই দেখ, খেয়াল করলে এবার আশা করি বুঝতে পারতেছিস, এক এক কণার বিস্তার এক এক রকম, শুধু সর্বোচ্চ বিস্তার দেখাচ্ছে যে কণাগুলা চূড়ায় আছে। কথাটা কি বুঝতে পারলি? আচ্ছা আমি বোর্ডে আসি একটু, আমি এই জিনিসটাকে ব্যাখ্যা করে শেষ করব। ওকে, আমরা যে অগ্রগামী তরঙ্গটা দেখতেছিলাম, ওটা সবসময় মুভ করে, এই যে এতক্ষণ যেগুলো আঁকছি ওটা সবসময় মুভ করে, এবং ওইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই যে আমরা যে প্রথমে বারবার যেটা দেখাচ্ছিলাম, যে এই যেই পোলাপানগুলা যেগুলো ওয়েভ সৃষ্টি করতেছে, এরা সবাই একবার ওঠে একবার নামে, একদম সবাই এরকম পুরা একটা কম্পন সম্পন্ন করে, এবং সবার বিস্তার সেম। এইখানেও প্রত্যেক, এই যে এতক্ষণ যেগুলো আঁকতেছিলাম, প্রত্যেকটা কণার বিস্তার সেম। এই যে এইখানকার কণাটা, সেটা সর্বোচ্চ এইটুকু উঠে এইটুকু নামছে, একটু এটা কিন্তু চলমান, অগ্রসরমান। হ্যাঁ, আমরা এখানে বুঝতে পারতেছি না। এইখানকার যে কণাটা, এটাকে এখন আমি এখানে দেখতেছি, কিন্তু ও কিন্তু এই পর্যন্ত উঠছে, এই পর্যন্ত নামছে, মানে একটু পরে যখন এটা এরকম মুভ করবে, এই তরঙ্গটা সামনের দিকে মুভ করবে, তখন এই পয়েন্টটা একটু পরে এইখানে পাবো আমি, মানে এইটাকে এরকম উপরে দেখবো।
তার মানে প্রত্যেকটা কণা সর্বোচ্চ বিস্তার নিয়ে এখানে কাঁপতেছে। কিন্তু লাস্টে আমি যে তরঙ্গটা দেখাইছি, যেটা এক জায়গায় ওঠানামা করতেছিল, এটা কিরকম করে বানাইতে পারি? ধর আমরা যদি গিটার, ধর একটা গিটারের বা যে কোনো একটা ওই তার ধরে এরকম টেনে ছেড়ে দিই, তারটাকে ধরে দুই সাইড আবদ্ধ, তারটাকে ধরে টেনে ছেড়ে দিলাম, তাহলে ওই তারটা জাস্ট এরকম ওঠানামা করতে থাকবে। এবং ওই তারটা যখন ওঠানামা করবে তখন এরকম অবস্থা হবে। ধর এটা সেই গিটারের তারটা ছিল, দুই সাইড আবদ্ধ, ধরে টেনে যে ছেড়ে দিলাম, এই তারটা এরকম নিচে নামবে আবার উপর উঠবে। তো যে ব্যাপারটা দাঁড়াবে, এই তারের উপরে যে কণাগুলো আছে সবাই কিন্তু সমান বিস্তারে কাঁপতেছে না। এইটা সর্বোচ্চ এই পর্যন্ত উঠে সর্বনিম্ন এই পর্যন্ত নামে, এইটুকের মধ্যে কাঁপে। এইখানকার যে কণাটা, এইটা সর্বোচ্চ এই পর্যন্ত উঠে, এটা সর্বোচ্চ এই পর্যন্ত নামে। এই যে এইরকম তরঙ্গ, যেখানকার তরঙ্গটা দেখলে স্থির লাগতেছে, সেই তরঙ্গটাকে আমরা স্থির তরঙ্গ বলি। স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ কিভাবে সৃষ্টি হচ্ছে এই সংজ্ঞাটা দিয়ে আমি শেষ করতেছি, পরের দিন দেখবো যে এটা রাশিমালাটা কিরকম হবে। তাহলে এই তরঙ্গটা আমরা কিভাবে সৃষ্টি করতে পারি? এই তরঙ্গটা আমরা এভাবে সৃষ্টি করতে পারি, ধর ওই সামনে একটা প্রতিবন্ধক, যেখানে তরঙ্গ, আমি এখান থেকে তরঙ্গ সৃষ্টি করলাম, ওই যে পালস দিলাম, সেই তরঙ্গ আগাইলো, অগ্রগামী তরঙ্গ। ওই তরঙ্গটা ওখানে গিয়ে বাড়ি খাবে, বাড়ি খেলে আমরা দেখলাম ওই যে আবার সে ব্যাক করতে পারে। সো বাড়ি খেয়ে, প্রতিফলিত হয়ে এই তরঙ্গটা যখন ব্যাক করবে, আমি কিন্তু নতুন তরঙ্গ দিই নাই, ওই আগের তরঙ্গটাই ব্যাক করছে। কিন্তু কি কাহিনী হয়েছে, ওই যে একটু পারে বিপরীত দশায় এই তরঙ্গটা প্রথমে এইভাবে অগ্রসর হয়ে ব্যাক করার সময় পুরা বিপরীত দশায় মিলছে, পুরা বিপরীত দশায় মিলছে। এর ফলে এইখানে যে তরঙ্গটা সৃষ্টি হবে, তরঙ্গটা জাস্ট এভাবে মুভ করতেছিল, একটু আগে আমরা দেখতেছিলাম, এবং এই কণাটা কখনোই ওই পর্যন্ত উঠবে না, কণাটা সবসময় এখানেই থাকবে। এই কণাটা সবসময় এখানেই থাকবে, এই কণাটাও সবসময় এখানে থাকবে, কারণ যাওয়ার সময় যে তরঙ্গটা তার উপরে পড়তেছে সেটাও তাকে জিরো করে রেখে গেছিল, পরে ব্যাক করার সময় যেটা পড়ছে ওইটাও তাকে জিরো করে রাখতেছে, সব সময় সে জিরো পজিশনেই থাকবে। এই প্রান্তের কণাগুলো সর্বোচ্চ ওঠানামা করবে। এই টাইপের তরঙ্গকে আমরা স্থির তরঙ্গ বলি। তাহলে স্থির তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়? আমরা একটা অগ্রগামী তরঙ্গকে যদি কোনো একটা, বা একটা তার নিলাম, আমি একটা তার বা ওই একটা দড়ি নিলাম, দড়ি নিয়ে দড়ির এক প্রান্ত বেঁধে রেখে যদি আরেক প্রান্তে কাঁপাই, তাহলে একটা তরঙ্গ সৃষ্টি হবে, যেটা ওই দড়ি বরাবর গিয়ে ওই দেয়ালে বাধা পেয়ে আবার ব্যাক করবে, তখন ওই দড়িটা জাস্ট ওই স্থির তরঙ্গ উৎপন্ন করবে, বা ওই গিটারের তারে যেটা করতে পারি আমি বললাম। সো এই ক্ষেত্রে স্থির তারের ক্ষেত্রে যে বিন্দুগুলা, মাধ্যমের উপরের যে বিন্দুগুলা সর্বোচ্চ দোলন নিয়ে বা সর্বোচ্চ কম্পন নিয়ে, সর্বোচ্চ বিস্তার নিয়ে কাঁপতে পারতেছে, সেগুলাকে আমরা সুস্পন্দ বিন্দু বলি। এই পয়েন্টগুলোকে আমরা বলবো সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু। নেক্সট দিন আরো ভিডিও দেখাবো, আরো ক্লিয়ার হয়ে যাবি। কিন্তু বারবার এটা বলতে যাচ্ছি, পেন নিয়ে ক্লাসটা বুঝিস না, ওকে? একদম পুরা জাস্ট বেসিক বোঝার জন্য গল্পের মতো করে বোঝ, ভালো লাগবে। এটাকে আমরা বলতেছি নিস্পন্দ বিন্দু, কারণ এটা কখনোই মুভ করতেছে না, ওখানেই আটকে আছে। তো এগুলাকে আমরা এস দিয়ে দেখাইতে পারি। এটা হচ্ছে S1, এটা S2, এরকম এখানে অনেকগুলো আমরা স্পন্দ বিন্দু পাবো, সুস্পন্দ বিন্দু পাবো। আর এই যেসব জায়গাগুলা কখনোই ওই কণাগুলা বিস্তারে কাঁপতে পারতেছে না, সবগুলা স্থির রয়ে গেছে, সেগুলোকে আমরা নিস্পন্দ বিন্দু N দিয়ে দেখাই, N2, N3। এটাকে শুধু আমরা এক প্রান্ত খোলা রেখে আরেক প্রান্তে আবদ্ধ করে এভাবেই যে তৈরি করতে পারবো এরকম না, এটা আমরা চাইলে এভাবেও তৈরি করতে পারবো। দুই প্রান্ত আবদ্ধ রেখে তারপরে এখানেও সৃষ্টি করতে পারবো। ওই যে তার ধরে টান দিলাম, তো তার ধরে টান দিলে যদি আমি জাস্ট খালি এভাবে একটা জায়গায় ধরে টান দিই, তাইলে ওই যে শুধু বিশাল একটা, এই যে এরকম একটা সৃষ্টি করে, লুপ সৃষ্টি করে কাঁপতে থাকবে। আমি যদি একাধিক লুপ চাই, তাইলে আর একটা হাত দিয়ে এখানে ধরবো, এইখানে ধরে রেখে তারপরে টান দেবো, এইখানে হাত দিয়ে তারপরে যদি টান দিই, তখন এই যে এরকম লুপ পাবো, এইরকম অবস্থা হবে। ওকে, এরকম তিনটা বিন্দুকে ধরে রেখে তারপরে যদি তারটাকে টান দিই, তাহলে এরকম আরো আসবে, লুপ আসবে, এগুলোকে লুপ বলে। হ্যাঁ, সো এইরকম আমরা স্থির তরঙ্গ সৃষ্টি করতে পারি। এই টাইপের তরঙ্গগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এই তরঙ্গের উপরিস্থিত বিন্দুগুলা সবার বিস্তার এক না, সবার বিস্তার এর সমান না, এক এক জায়গায় এক এক বিস্তার। তার মানে বিস্তারটা এই এক্স এর সরণের সমানুপাতিক,
এই বিন্দুর বিস্তার সর্বোচ্চ, এখানে আবার কমে গেছে, এই যে এখানে আবার 0 হয়ে গেছে, এক্স এর সমানুপাতিক। এবং আমরা পরের দিন এটাকে থিওরিটিক্যালি প্রুফ করব, ওই যে আমরা যে একটু আগে সমীকরণ পড়ে আসছি ওই সমীকরণ দিয়ে প্রুফ করব আসলেই স্থির তরঙ্গের উপরে বিন্দুগুলার প্রত্যেকটা কণার বিস্তার সরণের সমানুপাতিক, মানে সরণের সাথে সাথে সেটা চেঞ্জ হয়। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকিস। নেক্সট ক্লাসে আমরা স্থির তরঙ্গ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ।